অনেকেই ইটিএফ কিনতে গিয়ে একটি বড় ভুল করেন। তারা শুধু দেখেন গত এক বছরে কত রিটার্ন দিয়েছে, কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর কখনোই শুধু রিটার্ন দেখে ইটিএফ নির্বাচন করেন না। কারণ দুটি ইটিএফ এর রিটার্ন একই রকম হলেও ভবিষ্যতে আপনার বাই, সেল এবং ওভারঅল এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইটিএফ নির্বাচন করার 6টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা প্রতিটি নতুন এবং অভিজ্ঞ ইনভেস্টরদের জানা উচিত। তাই চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তাই চলুন শুরু করি স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা দেখব রুল নাম্বার 1। রুল নাম্বার 1 এ কি আছে? রুল নাম্বার 1 হচ্ছে আপনার এএমইউ মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলতে বোঝায় সেই ইটিএফ এ মোট কত টাকার অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে, মানে কত টাকার অ্যাসেট হয়েছে, কত টাকার অ্যাসেট তৈরি হয়েছে সেই ইটিএফটা, সেটা কিন্তু আমাদেরকে এইউএম বোঝায়। এবার ধরুন যদি দেখা যায় যে বড় এইউএম আছে, মানে বেশি বিনিয়োগকারী সেখানে আস্থা রাখছে, বেশি বিনিয়োগকারী সেখানে অলরেডি বিনিয়োগ করছে, ইনভেস্টমেন্ট করছে, ভালো লিকুইডিটি আছে, রাইট? ফান্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম, কারণ সেই ইটিএফ এ হিউজ পরিমাণে টাকা আছে এবং সেই অ্যাসেট ম্যানেজমেন্টটা হিউজ পরিমাণে হচ্ছে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র আমি এইউএম দেখলাম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে দেখলাম যে হ্যাঁ হিউজ পরিমাণে অলরেডি টাকা এই ইটিএফ এ আছে, আর আমি সেখানে ইটিএফটা কিনে নিলাম বা সেই ইটিএফটা সেরা হয়ে গেল, সেটা কিন্তু হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ সূচক, ঠিক কথা, কিন্তু একমাত্র এটার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। বাদবাকি যে রুলস গুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো চলুন আমরা দেখি নেক্সট 2 নম্বর রুল কি। 2 নম্বর রুল হচ্ছে অ্যাভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম, রাইট? অর্থাৎ যদি আমরা অ্যাভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম বলতে বুঝি, মানে প্রতিদিন কত ইউনিট বাই হচ্ছে আর কত ইউনিট সেল হচ্ছে। যদি দেখা যায় যে ট্রেডিং ভলিউম বা বেশি আছে, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? বুঝবো যে সেখানে বাই করা হচ্ছে খুব সহজে হবে যদি বাই করতে হয়, বা সেল করাটাও খুব সহজ হবে। প্রাইস যে ডিফারেন্স, বড় প্রাইস ডিফারেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম যদি সেই ইটিএফটাতে অ্যাভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম বেশি হয়। অর্থাৎ যদি ভলিউম কম হয়, তার মানে কি? যদি ভলিউম কম হয় সেখানে কিন্তু অর্ডার এক্সিকিউশন হতে সময় লাগবে। আপনার যে প্রাইসে আপনি কিনতে চাইছেন সেই প্রাইসে হয়তো আপনি কিনতে পারবেন না, তার কম বা তার বেশিতে হয়তো আপনার বাই বা সেল অর্ডার হয়ে যাবে, কারণ সেখানে হিউজ পরিমাণে বা মানে একদম পরিমিতভাবে বা অ্যাভারেজ ডেইলি ভলিউম নেই। যদি অ্যাভারেজ ডেইলি ভলিউম বেশি থাকে, যে প্রাইসে আপনি কিনতে চাইছেন সেই প্রাইসে কিন্তু আপনি আপনার ইটিএফটাকে কিনতে পারবেন। তো যখনই আপনি ইটিএফ নির্বাচন করুন না কেন, তখনই আপনি দেখবেন যে তার অ্যাভারেজ ডেইলি ভলিউম যেন ভালো হয় বা বেশি হয়। বোঝা গেল? এবার 3 নম্বর রুল। 3 নম্বর রুল কি? 3 নম্বর রুল হচ্ছে বিড আস্ক স্প্রেড। অনেক নতুন ইনভেস্টররা তারা কিন্তু এটাকে খেয়াল করে না বা এটাকে দেখেও না, বাট এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ বা এটা দেখাটা উচিত যদি আপনি বেটার ইটিএফ কে চুজ করতে চান বা নির্বাচন করতে চান। বিড প্রাইস কি? বিড প্রাইস হলো ক্রেতা যে দামে কিনতে রাজি আছে, আর আস্ক প্রাইস কি হলো? আস্ক প্রাইস হচ্ছে বিক্রেতা যে দামে বিক্রি করতে চান বা বিক্রি করতে রাজি আছে। এবার এই যে বিড প্রাইস আর আস্ক প্রাইসের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাকেই বলা হচ্ছে বিড আস্ক স্প্রেড। ওকে, এবার স্প্রেড যত কম হবে, যত এই দুটোর মধ্যে পার্থক্য কম হবে, তত কিন্তু ট্রানজাকশন কম কম হবে। এবার দেখা গেল যে আপনি বাই করছেন কোথায়? বাই করতে চাইছেন আপনি 100 টাকায়, রাইট? এবার 100 টাকা আপনার কি হবে? 100 টাকা হবে আপনার বিড প্রাইস, কারণ আপনি চাইছেন 100 টাকায় কিনতে। এবার আস্ক প্রাইস হচ্ছে কত? দেখা গেল যে আস্ক প্রাইস হচ্ছে 103 টাকা, কেউ 103 টাকাতে বিক্রি করতে চাইছে, রাইট? এবার এর যে প্রাইসের ডিফারেন্সটা, আস্ক প্রাইস কত? 103 টাকা, আর বিড প্রাইস কত? 100 টাকা। মানে 100 টাকায় কেউ কিনতে রাজি আছে আর 103 টাকায় কেউ বিক্রি করতে রাজি আছে। এবার কেউ যদি না কেনে বা কেউ যদি না বিক্রি করে, তাহলে কোনো ট্রানজাকশন হবে না। আর যদি মনে করে যে বিড প্রাইস যে 100 টাকায় কিনতে চাইছে, সে যদি মনে করে যে না আমি 103 টাকাতে কিনবো, তার মানে কিন্তু তার 3 টাকা বেশি দামে সে কিন্তু কিনলো, মানে তার ট্রেডিংটা কিন্তু, ইনভেস্টমেন্টটা কিন্তু তার লসেই শুরু হলো, কারণ সে 100 টাকায় কিনতে চাইছিল আর সে 103 টাকাতে সে বিক্রি মানে কিনে নিল। আর যদি কেউ মনে করে যে না আমি 100 টাকাতে বিড প্রাইস আছে, মানে কেউ কিনতে চাইছে, আমি 103 টাকাতে বিক্রি করবো না, ঠিক আছে আমি চলো 100 টাকাতে আমি বিক্রি করতে রাজি হয়ে গেলাম, তার মানে কি হলো? সে কিন্তু 3 টাকা লস করলো, কারণ সে 103 টাকাতে বিক্রি করতে চাইছিল, সে তার কম দামে বিক্রি করে দিল। তার মানে এই বিড প্রাইস আর আস্ক প্রাইসের ডিফারেন্স যত কম হবে,
তত কিন্তু ট্রানজাকশন কস্ট কম হবে এবং আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য যখনই আপনি ইটিএফ কে চুজ করতে যাবেন বা নির্বাচন করবেন, সেই সময়ে বিট এবং এই আক্স স্প্রেডটাকে দেখে নেবেন। যার যত বিট এবং আক্স রেট বা স্প্রেড যত কম, ততই কিন্তু বেস্ট সেই ইটিএফটা আমরা চুজ করতে পারি। ওকে, এবার দেখুন 4 নম্বর রুলস কি। 4 নম্বর রুলস হচ্ছে ট্র্যাকিং ডিফারেন্স। ট্র্যাকিং ডিফারেন্সটা বলতে কি বোঝায়? ট্র্যাকিং ডিফারেন্স হচ্ছে যে যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে আমরা যদি বোঝার চেষ্টা করি যে ইটিএফ এর উদ্দেশ্যটা কি। ইটিএফটা কি? ইটিএফ উদ্দেশ্যটা হচ্ছে যে যে সমস্ত ইন্ডেক্স আছে বা বেঞ্চ মার্ক ইন্ডেক্স, যে ইন্ডেক্সের উপরে বেস করে সেই ইটিএফটা তৈরি হচ্ছে, সেই যে মানে ইন্ডেক্সটার সঙ্গে সেই ইটিএফটা কিন্তু সমানভাবে মানে সমান পার্সেন্টেজ ওয়াইজ বৃদ্ধি বা হ্রাস হতে পারে। মানে যদি আমি ধরি যে নিফটি 50, রাইট, নিফটি 50-র উপরে অনেক কিন্তু ইটিএফ আছে, অনেক কোম্পানির ইটিএফ আছে। তো কোন কোম্পানির ইটিএফ নিফটি 50-র সঙ্গে সমান তালে বাড়ছে এবং সমান তালে কমছে, মানে সমান পার্সেন্টেজে বাড়ছে, সমান পার্সেন্টেজে কমছে, খুব কাছাকাছি যাচ্ছে বা ডিফারেন্স খুব কম। মানে যদি দেখা যায় যে নিফটি 50 10% বৃদ্ধি পাচ্ছে আর সেই জায়গা থেকে ইটিএফ 10% বৃদ্ধি পাচ্ছে, যদি 10% বৃদ্ধি পায় ভেরি গুড। আর যদি দেখা যায় যে নিফটি 10% বৃদ্ধি পাচ্ছে বাট ইটিএফ 8% বৃদ্ধি পাচ্ছে, রাইট, 8% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কিন্তু প্রশ্ন আসবে যে নিফটি 50-র ইটিএফ, নিফটি 50 10% বৃদ্ধি পাচ্ছে, ইন্ডেক্স বেঞ্চমার্ক ইন্ডেক্স 10% বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় ইটিএফ 10% বৃদ্ধি পাচ্ছে না, 8% বৃদ্ধি পাচ্ছে, 2% কম বৃদ্ধি পাচ্ছে। প্রশ্নটা কেন? যখনই এই পার্থক্যটা তৈরি হবে, আর এই পার্থক্যটাকে বলা হচ্ছে ট্র্যাকিং ডিফারেন্স। যত পার্থক্য কম হবে, ইটিএফ কিন্তু দক্ষতার সঙ্গে তার কাজ করছে বা বেঞ্চমার্ককে অনুসরণ করছে, আমরা বুঝতে পারবো। তার মানে যখন আমরা ইটিএফ কে চুজ করতে যাব, রাইট, সেই ইটিএফ চুজ করবার সময় আমরা কিন্তু যদি ট্র্যাকিং ডিফারেন্সটা দেখি যে সেই ইটিএফ এর সঙ্গে তার যে বেঞ্চমার্ক ইন্ডেক্স সে কত পার্সেন্টেজ ডিফারেন্স আছে, যদি যত কম হবে ততই কিন্তু বেস্ট সেই ইটিএফটাকে আমরা ধরতে পারি এবং সেই ইটিএফটা আমরা ইনভেস্টমেন্ট করার জন্য চুজ করতে পারি। তো ট্র্যাকিং ডিফারেন্স যত কম হবে তত কিন্তু বেস্ট সেই ইটিএফটা আমরা ধরতে পারবো। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে এএমসি রেপুটেশন। এএমসি কথার অর্থ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মানে যে ইটিএফ গুলোতে আমরা ট্রেড করছি সেই ইটিএফ গুলো কোন কোম্পানি থেকে আসছে এবং সেই কোম্পানির রেপুটেশন কিরকম সেটাকে কিন্তু আমাদেরকে একটু দেখে নেওয়া প্রয়োজন যখন আপনি ইটিএফ কে চুজ করতে যাচ্ছেন। এএমসি কতদিন ধরে ব্যবসা করছে সেই এএমসিটা এবং তার ভ্যালু কিরকম, তাদের অন্যান্য যে ফান্ড আছে সেই ফান্ডের ট্র্যাক রেকর্ড কিরকম। ধরুন আপনার এই যে একটা এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে অনেক ইটিএফ আছে, রাইট। আপনি যে ইটিএফটা চুজ করছেন সেই ইটিএফটা চুজ করার আগে বা আপনি সেই ইটিএফ ইনভেস্টমেন্ট করবার আগে এএমসির অন্যান্য যে ইটিএফ গুলো আছে সেগুলোকে দেখুন, তার ট্র্যাক রেকর্ডটা দেখুন যে সে কি ধরনের পারফরমেন্স দেখিয়েছে। যদি সেটা ভালো পারফরমেন্স দেখায় তার মানে কিন্তু ফান্ড ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে, তার মানে ফান্ড ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে, তারা অন্যান্য ফান্ডকে ভালো করে ম্যানেজ করছে, মানে এই ইটিএফটা যেটা আমি চুজ করতে যাচ্ছি সেটাও ভালো করে ম্যানেজমেন্ট করতে পারে, যেহেতু এই এএমসিটার একটা রেপুটেশন আছে, একটা মানে বেটার রেকর্ড আছে মার্কেটে। তো যদি প্রতিষ্ঠিত এবং বিশ্বাসযোগ্য এএমসি অনেক ক্ষেত্রে অনেক সময় দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল অভিজ্ঞতা দিতে পারে এবং একটা বেটার রিটার্ন আপনাকে দিতে পারে সেই ইটিএফটা, যে ইটিএফটার একটা ভালো কোম্পানি থেকে আসছে। তো এএমসি রেপুটেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইটিএফটা আপনি চুজ করেছেন সেই ইটিএফটা কোন কোম্পানি থেকে আসছে এবং সেই কোম্পানির রেপুটেশন কিরকম সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, সেই দেখে আপনাকে নির্বাচন করতে হবে। 6 নম্বর রুল কি? শেষ রুল, যেটা হচ্ছে এক্সিট লিকুইডিটি, রাইট। শেষ কথা এবং গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এক্সিট লিকুইডিটি। কারণ কি? কারণ ইটিএফ কেনা যতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনে দ্রুত বিক্রি করতে পারাটাও ততটা গুরুত্বপূর্ণ। আমি তো কিনে নিলাম কিন্তু আমার যখন আমি বিক্রি করতে যাব সেই বিক্রিটা হবে, তো বিক্রি হতে গেলে কি হবে? লিকুইডিটি প্রয়োজন, বায়াসদের প্রয়োজন, রাইট। সেই বায়াসটা কি সেই মতন সেই জায়গাতে আছে, লিকুইডিটিকে পর্যাপ্ত, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ইটিএফ এ পর্যাপ্ত লিকুইডিটি না থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেল অর্ডার এক্সিকিউশন হতে দেরি হতে পারে, মানে আপনার সেল অর্ডার এক্সিকিউশন দেরি হতে পারে, অথবা যে দামে আপনি সেল করতে চাইছেন তার কমে আপনি বিক্রি করতে বাধ্য হবেন, কারণ সেখানে সেই দামে প্রাইস নেই, বায়াসরা নেই যে আপনি বিক্রি করবেন, তো তার কম দামে হয়তো বায়াস আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, আপনাকে কিন্তু কম দামে বিক্রি করে দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আপনি এক্সিট নাও করতে পারেন লিকুইডিটির অভাবে বা বায়াসদের অভাবে। সেই জন্য আপনাকে দেখতে হবে যে লিকুইডিটি আছে কিনা। লিকুইডিটি যেখানে বেশি আছে,
ভলিউম যেখানে বেশি আছে, এএমসি কোম্পানি ভালো, AUM ভালো, রাইট, মানে অনেক টাকা নিয়ে সেই ফান্ডটা তৈরি হয়ে আছে, সবগুলোকে দেখে যদি আপনি বেটারলি চুজ করতে পারেন ইটিএফ কে, সেক্ষেত্রে লং টার্মে ইটিএফ আপনাকে একটা বেটার রিটার্ন দিতে পারে। এবার দেখার চেষ্টা করি যে লাস্ট পয়েন্টে যে আমরা যে 6টা পয়েন্ট শিখলাম, সে 6টা পয়েন্ট কি কি। প্রথম ছিল কি AUM, দ্বিতীয় পয়েন্ট কি অ্যাভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম, যদি অ্যাভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বেস্ট আপনি ইটিএফটাকে চুজ করতে পারেন, সেখানে কিন্তু লিকুইডিটির কোনো অভাব হবে না। বিড আস্ক স্প্রেড যত কম হবে তত বেটার, ট্র্যাকিং ডিফারেন্স যত কম হবে তত বেটার, এএমসির রেপুটেশনটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে রেপুটেশন কিরকম আছে সেই কোম্পানি, যত ভালো রেপুটেশন হবে, যত ভালো তার অভিজ্ঞতা হবে ম্যানেজমেন্টের, তত কিন্তু বেটার রেজাল্ট আপনি পেতে পারেন সেই ইটিএফ এর ক্ষেত্রে। আর এক্সিট লিকুইডিটি যদি আপনি দেখা যায় যে ট্রেডিং ভলিউম ভালো আছে, আস্ক বিড রেট স্প্রেড কম, সেক্ষেত্রে কিন্তু এক্সিট লিকুইডিটিও কিন্তু আপনি পেতে পারেন। এই 6টা বিষয় একসঙ্গে বিশ্লেষণ করলে আপনি শুধু অতীতের রিটার্ন দেখে ইটিএফ কে কিনবেন না, আপনি ইটিএফ এর সামগ্রিক গুণমানের সঙ্গে আপনি দেখবেন, সম্পর্কে আপনি ভালো করে ধারণা নেবেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে, রাইট। আশা করি এই ভিডিওটা আপনি ভালো লেগেছে এবং আপনি এখান থেকে লট অফ নলেজ আপনি এখান থেকে পেয়েছেন। যদি আপনার নলেজ ইটিএফ ট্রেডিং এর ক্ষেত্রে বৃদ্ধি পায় বা ইটিএফ এর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে আপনি শিখে এগিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।